ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি হোম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। কথিত আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগর ভ্রমণের ফুল ডিটেলস ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। কলকাতা থেকে মাত্র 100 টাকা খরচা করে কিভাবে তোমরা গঙ্গাসাগরে এসে পৌঁছাবে, গঙ্গাসাগরে পৌঁছে গিয়ে কোথায় মাত্র 200 টাকা খরচা করে, একদম কম টাকা খরচা করে কোথায় রুম নিয়ে থাকবে, এবং যেখানে তোমরা থাকবে সেখান থেকে কপিলমুনির মন্দির প্রাঙ্গণে কিভাবে পৌঁছাবে, মন্দির প্রাঙ্গণে পুজো দেওয়ার কি নিয়ম রয়েছে, ডালা কোথা থেকে কিনবে, এবং মন্দির প্রাঙ্গণ থেকে হাঁটা পথে কিভাবে তোমরা সাগরে স্নানের ঘাটের কাছে এসে পৌঁছাবে, এইসব ছোট্ট ছোট্ট ইনফরমেশন তো থাকছে। তাছাড়াও বন্ধুরা তোমরা কোথায় মাত্র 50 টাকা খরচা করে পেট ভরে খাবার দাবার খেতে পারবে সেটাও জানিয়ে দেবো। গঙ্গাসাগর ভ্রমণে আসলে পরে মোটামুটি কত টাকা খরচা হতে পারে, এরকম A to Z ইনফরমেশন তুলে ধরবো কিন্তু বন্ধুরা এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই হোম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকেই শুরু করা যাক। গঙ্গাসাগর ভ্রমণের জন্য আজকে জার্নিটা স্টার্ট করছি আমি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশনের উত্তর শাখার একদম ঠিক সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ঘড়ির কাঁটায় বাজে ভোর 5টা। তবে বন্ধুরা গঙ্গাসাগর ভ্রমণের জন্য সঠিক সময় ট্রেন ধরাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখা থেকে আজকে ভোরবেলা 5টা 20-তে রয়েছে নামখানা লোকাল ট্রেন, যে ট্রেন ধরে সোজা আমি রওনা দেবো গঙ্গাসাগরের উদ্দেশ্যে। বাইরের দিকে দাঁড়িয়ে আর থাকবো না, সোজা প্ল্যাটফর্মের দিকেই এগিয়ে যাবো। একদম সকাল সকাল সঠিক সময় গঙ্গাসাগরে যদি তোমরা পৌঁছাতে চাও তাহলে বলবো ভোরবেলা 5টা 20 নামখানা লোকাল ট্রেনটি ধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, যে ট্রেনটি আমি ধরেছিলাম। তবে যদি ভোরবেলার এই ট্রেনটি ধরতে কোনো রকম সমস্যা হয়ে থাকে, ভোরবেলা 5টা 20 পরে কোন ট্রেনটি ধরলে গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে সেটাও জানিয়ে দেব। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 5টা 10, আর আমি চলে এসেছি কিন্তু শিয়ালদা স্টেশনের দক্ষিণ শাখার 20 নাম্বার প্ল্যাটফর্মের একদম ঠিক সামনে। দক্ষিণ শাখার 20 নাম্বার প্ল্যাটফর্মের ট্র্যাকে এখন দাঁড়িয়ে রয়েছে নামখানা লোকাল ট্রেন, যে ট্রেন ধরে এখন কিন্তু সোজা রওনা দেবো আমি কাকদ্বীপের উদ্দেশ্যে। তবে বন্ধুরা শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ পৌঁছাতে আমার কিন্তু ভাড়া লাগলো মাথাপিছু 25 টাকা করে। গঙ্গাসাগর পৌঁছানোর জন্য সবার প্রথমে আমাকে কিন্তু কাকদ্বীপেই পৌঁছাতে হবে। চলো আর দেরি করবো না, সোজা ট্রেনে উঠে পড়বো। চারিদিকে এখনো প্রায় অন্ধকার, ভোরের আলো ঠিকঠাক ভাবে ওঠেওনি। ঘড়ির কাঁটায় তখন বাজে ভোর 5টা 20। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। চারিদিকের ভিউ দেখে বুঝতেই পারছো চারিদিকেই কিন্তু হালকা হালকা কুয়াশা পড়ে রয়েছে, শীতের আমেজ চারিদিকেই পড়েছে। ভোরবেলা 5টা 20 পরে সকাল 7টা 14-তে শিয়ালদা স্টেশন থেকে আরো একটি নামখানা লোকাল ট্রেন রয়েছে, যে ট্রেনটি ধরলে পরে খুব সহজেই তোমরা কাকদ্বীপ স্টেশনে পৌঁছে যেতে পারবে। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 7টা 40, আর এই মাত্র আমি এসে পৌঁছালাম কিন্তু কাকদ্বীপ স্টেশনে। ট্রেন এসে দাঁড়িয়েছে 2 নাম্বার প্ল্যাটফর্মে। 2 নাম্বার প্ল্যাটফর্মে একদম সামনের দিকে এগিয়ে গেলে পারে, মানে ট্রেনটি যে নামখানার দিকে যাবে এই দিকে কিন্তু আমি হাঁটা পথে কিছুটা দূর এগিয়ে যাব। সেখানে একটি ঢালু রাস্তা রয়েছে, সেটা দিয়ে কিন্তু নিচের দিকে নেমে যাব। কাকদ্বীপ রেলওয়ে স্টেশনে 2 নাম্বার প্ল্যাটফর্মের ঠিক সামনের দিকে আমি যে তোমাদেরকে ঢালু রাস্তাটার কথা বলেছিলাম সেখানে কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখো এই রাস্তাটা যে একদম নিচের দিকে চলে যাচ্ছে, এর আগের বছর যখন আমি গঙ্গাসাগরে এসেছিলাম তখন দেখেছিলাম কিন্তু পুরো মাটির রাস্তা ছিল, এইবারে পুরো ঢালাই রাস্তা কিন্তু হয়ে গিয়েছে। এইখান থেকে মোটামুটি 100 থেকে 150 মিটার রাস্তা আমি কিন্তু নিচের দিকে নেমে যাব। সামনের দিকে এগিয়ে গেলে পরে কিন্তু দেখতে পারবো টোটো স্ট্যান্ড, সেখান থেকে গাড়িটা ধরবো। চলে এলাম আমি টোটো স্ট্যান্ডের একদম ঠিক কাছে। এখানে কিন্তু পরপর অনেকগুলো টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই টোটো স্ট্যান্ড থেকে এখন মাথাপিছু 20 টাকা ভাড়া দিয়ে আমি কিন্তু সোজা চলে যাব লট নাম্বার 8 জেটি ঘাটের কাছে। টোটোতে ছেলে বসে রয়েছে, আমিও টোটোতে গিয়েই বসবো। স্টেশন চত্বরের বাইরে এখানে কিন্তু সবসময় তোমরা টোটোর ব্যবস্থা পেয়ে যাবে, মানে যাতায়াতের জন্য কোনো রকম অসুবিধা হবে না। আমি টোটোতে বসে রওনা দিলাম লট নাম্বার 8 জেটি ঘাটের কাছে যাওয়ার জন্য। আমার কাছে এই সময় ভাড়া নিল কিন্তু মাথাপিছু 20 টাকা করে। তবে মাথায় রাখবে মেলার সময় এই ভাড়াটা বেড়ে কিন্তু দ্বিগুণ হয়ে যায়, মোটামুটি 30 থেকে 40 টাকা। তবুও পুরো রাস্তা যায় না, অর্ধেক রাস্তাতেই নামিয়ে দেবে, বাকি রাস্তা তোমাদের পায়ে হেঁটেই পৌঁছাতে হবে। ধর্মতলা থেকে বাস ধরে তোমরা চলে আসতে পারো কাকদ্বীপে, তবে ধর্মতলা থেকে বকখালিগামী বাসে কিন্তু উঠতে হবে।
কাকদ্বীপে পৌঁছে গিয়ে তারপরে একটি টোটো ধরে চলে আসো তোমরা লট নাম্বার 8 জেটিঘাটের কাছে। যারা 4 চাকা গাড়ি নিয়ে আসবে তারা কিন্তু সোজা চলে আসতে পারবে কলকাতা থেকে লট নাম্বার 8 জেটিঘাটের কাছে। আমি ঠিক যেখানে টোটো থেকে নামলাম এই মেন রোডের পাশেই কিন্তু রয়েছে গাড়ি পার্কিং জোন, যেখানে তোমরা তোমাদের গাড়ি রেখেও দিতে পারবে। মেন রোডের কাছে টোটো ড্রাইভার দাদা আমাদের কিন্তু নামিয়ে দিয়েছিল। মেন রোড থেকে মোটামুটি 100 থেকে 150 মিটার হাঁটা পথে চলে এসেছি আমি লট নাম্বার 8 জেটিঘাটের কাছে। মেন রোডের কাছে যখন তোমরা টোটো থেকে নামবে রাস্তা চিনতে কোনো রকম সমস্যা হবে না। মেন রোডের কাছে কিন্তু একদম অ্যারো সাইন দিয়ে লট নাম্বার 8 রাস্তাটা দেখানো হয়েছে। আমি তো চলে এসেছি একদম টিকিট কাউন্টারের সামনে। এই যে সামনে টিকিট কাউন্টার, এসে সবার প্রথমে টিকিটটা কেটে নিয়েছি। এবারে এই পার থেকে আমি কিন্তু লঞ্চ ধরে যাব কচুবেড়িয়া ঘাটে। মাথা পিছু ভাড়া লাগলো কিন্তু 9 টাকা করে। লঞ্চ সামনের দিকে দাঁড়িয়ে রয়েছে, সামনে প্রচুর ভিড় রয়েছে, এখানে আর দাঁড়িয়ে থাকবো না, সোজা সামনের দিকে এগিয়ে যাব। টিকিটটা কেটে টিকিট চেক করিয়ে আমি যখন সামনের দিকে এগিয়ে গেলাম দেখলাম আগে থেকেই একটি কিন্তু লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। তবে বিশ্বাস করো এত পরিমাণে ভিড় ছিল, এত পর্যটকদের ভিড় উপচে পড়েছে যে এক ফোঁটা দাঁড়ানোর জায়গাও ছিল না, বাধ্য হয়ে লঞ্চটা ছেড়ে দিতে হয়েছিল। লঞ্চ ঘাটের কাছে কিন্তু লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আমি আসার সাথে সাথে একটি লঞ্চ ছেড়েও দিয়েছে। সামনে ভিড়টা একটু দেখাবো। মেলার আগে এতটা পরিমাণে ভিড়, তাহলে ভাবো তোমরা মেলার সময় কতটা পরিমাণে ভিড় হতে পারে। লোকাল মানুষজনদের কিন্তু ভিড় রয়েছে, কিন্তু পর্যটকদের ভিড়টা কিন্তু দ্বিগুণ রয়েছে। সামনের দিকে সকলেই লাইন দিয়ে দিয়ে যাচ্ছে, দেখি আমি লঞ্চের কাছে গিয়ে কখন পৌঁছাই। আমি তো বারবার করেই বলছি লঞ্চ, তবে এইখানকার লোকাল মানুষজন তারা কিন্তু বলে ভেসেল। আর দেখো আমি কিন্তু প্রথমে একটা লঞ্চ ছেড়েও দিয়েছি ভিড়ের কারণে। দ্বিতীয়বার যখন একটি লঞ্চ এসে দাঁড়ালো তখনও কিন্তু এত পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল যে এইবারেও একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে লঞ্চে আমরা উঠতে পারবো কি পারবো না। মোটামুটি 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমি কিন্তু লঞ্চের কাছে এসে পৌঁছাতে পারলাম। একটু আমি ভিড়টা তোমাদের দেখাবো। দলে দলে কত মানুষ লঞ্চে গিয়ে উঠছে। লঞ্চের ভেতরে কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে, কিন্তু এই ভিড়ের মধ্যে মনে হচ্ছে না যে বসার ব্যবস্থা পাবো, দাঁড়িয়েই যেতে হবে। তোমরা যারা বাইক নিয়ে আসতে চাইছো বাইক নিয়েও আসতে পারবে, বাইক কিন্তু লঞ্চে তুলতে পারবে, কিন্তু তোমাদের টিকিটটা কাটতে হবে কিন্তু 90 টাকা দিয়ে। তোমরা যারা শুধুমাত্র গঙ্গাসাগরের মেলার উদ্দেশ্যে গঙ্গাসাগরে পাড়ি দেবে তারা অবশ্যই কিছু কথা মাথায় রাখবে। যেমন এখন সবে মেলা মেলা রব উঠেছে, সেই সময় আমি গঙ্গাসাগরে এসেছি। আমার কাছে মাথা পিছু কিন্তু এই ভেসেলের ভাড়া নিল 9 টাকা করে। মেলার সময় তোমরা কিন্তু প্রচুর লঞ্চ পেয়ে যাবে, তবে এই 9 টাকার ভাড়াটাই কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তখন কিন্তু ব্ল্যাকেও তোমরা টিকিট পেয়ে যাবে লঞ্চে ওঠার জন্য। এই ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা একটু হলেও আন্দাজ করতে পারবে এখন এই মুহূর্তে লঞ্চে এবং গঙ্গাসাগরে কতটা পরিমাণে ভিড় হচ্ছে, আর মেলার সময় লঞ্চে আর গঙ্গাসাগরে কতটা পরিমাণে ভিড় হতে পারে। তাই বারবার করেই বলবো তোমরা যারা মেলাকে উদ্দেশ্য করে গঙ্গাসাগরে আসবে বাড়ির কুচে কাচাদের এবং বয়স্ক মানুষজনদের উপর একটু নজর রাখার চেষ্টা করবে। এবারে অনেকে প্রশ্ন করতেই পারো যে ভেসেলের টাইমিং গুলো কেন বললাম না। আসলে লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়াতে আসার জন্য ভেসেলের টাইমিং কিন্তু প্রত্যেক দিন চেঞ্জ হয়। তাই তোমরা যেদিন গঙ্গাসাগর আসার প্ল্যানিং করবে আগের দিন নিজেদের ফোনের প্লে স্টোর থেকে গঙ্গাসাগর ভেসেলের টাইমিং এর একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা অবশ্যই মোবাইলে ডাউনলোড করে নেবে। সেই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু ভেসেলের টাইমিং গুলো খুব সহজেই জানতে পারবে। লঞ্চে এত পরিমাণে ভিড় ছিল, তোমাদের সাথে যদি ছোট বাড়ির কুচে কাচারা থাকে এবং বয়স্ক মানুষজন থাকে লঞ্চ কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তোমরা একদম কেউ তাড়াহুড়ো করে নামবে না, লঞ্চ পুরো কিন্তু খালি হয়েছে। আমি এবারে রিশুকে নিয়ে নেমে পড়েছি। কচুবেড়িয়া ঘাট থেকে এবারে সামনের দিকে এগিয়ে যাব। আস্তে আস্তে সকলেই কিন্তু মেন রোডের দিকে এগিয়ে যাচ্ছে। কচুবেড়িয়া ঘাটের কাছে আসলে পরে খুব সুন্দরভাবে কাছের থেকে দেখতে পারবে মিলন তীর্থ গঙ্গাসাগর বড় করে লেখা রয়েছে, যেটা এখান থেকেও কিন্তু দেখা যাচ্ছে। আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি, কিন্তু এক দল মানুষ কিন্তু ঝাঁকে ঝাঁকে এগিয়ে গেল লঞ্চের দিকে। কচুবেড়িয়া ঘাট থেকে আবারও সকলে কিন্তু লঞ্চ ধরে ওপারে যাবে। এই যে বাইরে বেরোনোর গেটটা, এই গেটটা দিয়ে বাইরের দিকে গিয়ে আমি কিন্তু ডান দিকের রাস্তা ধরে কিছুটা দূর এগিয়ে যাব। কচুবেড়িয়া ঘাট থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে তোমরা দেখতে পারবে কিন্তু বিশাল বড় একখানা প্রবেশদ্বার, যেটা ব্যাক সাইডে কিন্তু দেখা যাচ্ছে।
এই প্রবেশদ্বার থেকে কিছুটা দূর সামনের দিকে এগিয়ে আসলে পরে মেন রোডের ওপরে এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যদি তোমরা কেউ সকালের জলখাবার খেতে চাও অবশ্যই কিন্তু এখান থেকে সকালের জলখাবারটা খেয়ে নিতে পারো। প্রচুর দোকান রয়েছে, ফলের দোকান বসেছে, ডাব, আখ সমস্ত কিছুই কিন্তু পাওয়া যাচ্ছে। আর আমি যে তোমাদের বলেছিলাম ডান দিকের রাস্তাটা ধরবো, এই ডান দিকে সোজা রাস্তা ধরে এখন কিন্তু বাস স্ট্যান্ডের দিকেই আমি এগিয়ে যাব। কচুবেড়িয়া ফেরিঘাট থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরেই তোমরা কিন্তু খুব সহজে হাঁটা পথে চলে আসতে পারবে বাস স্ট্যান্ডের কাছে। তবে যেমনটা প্রত্যেকটা টুরিস্ট পয়েন্টগুলোতে হয়, কচুবেড়িয়া ফেরিঘাট থেকে বেরোলেই তোমাদের কিন্তু প্রচুর ড্রাইভার দাদারা ঘিরে ধরবে। কচুবেড়িয়া ঘাট থেকে মোটামুটি 300 থেকে 350 মিটার রাস্তা হাঁটা পথে চলে এসেছি আমি কিন্তু বাস স্ট্যান্ড এরিয়ার একদম ঠিক সামনে। এখানে বাস দাঁড়িয়ে রয়েছে, বুঝতেই পারছো চারিদিকে প্রচুর নয়েজ, কারণ এই মেন রোড দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে। কচুবেড়িয়া ঘাট থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে তোমরা কিন্তু ভ্যান কিংবা টোটো ধরেও এই বাস স্ট্যান্ডের কাছে চলে আসতে পারো। আমি হাঁটা পথেই এসেছি। যদি তোমরা হাঁটা পথে আসো কচুবেড়িয়া ঘাট থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে উল্টো দিকে একদম মেন রোডের ওপরেই দেখতে পারবে কিন্তু লাইন দিয়ে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তোমরা যারা ভাবছো গাড়ি রিজার্ভ করে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাবে তারা কিন্তু গাড়ি রিজার্ভও করে নিতে পারবে। তাছাড়াও এই যে দেখো এদিকে কিন্তু লাইন দিয়ে ম্যাজিক ভ্যানগুলো দাঁড়িয়ে রয়েছে। তোমরা চাইলে পরে শেয়ারে মাথা পিছু 50 টাকা ভাড়া দিয়ে ম্যাজিক ভ্যান ধরেও গঙ্গাসাগরের উদ্দেশ্যে যেতে পারো। বাস দাঁড়িয়ে রয়েছে আর আমি দেরি করব না, বাস ধরে আমি গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেব। যারা ভাবছো কম টাকা খরচা করে গঙ্গাসাগরে পৌঁছাবে তাদের তো অবশ্যই বলবো কচুবেড়িয়া বাস স্ট্যান্ড থেকে বাস ধরে সোজা গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবে। আচ্ছা, আমাদের সময় লেগেছিল কিন্তু মোটামুটি 1 ঘন্টার মতো, আর ভাড়া লেগেছিল মাথা পিছু 40 টাকা করে। কচুবেড়িয়া বাস স্ট্যান্ডের এই বাসগুলো কিন্তু টাইমিং এর বাস, যার কারণে আরো বেশি করে এই বাসেই উঠেছিলাম। কারণ বাস ছাড়ার টাইম হয়ে গেলে পরে প্যাসেঞ্জার থাকলেও ভালো না থাকলেও ভালো, সে কিন্তু বাস স্ট্যান্ড থেকে গাড়ি বের করে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রওনা দিয়ে দেবে। গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য মোটামুটি তোমরা কচুবেড়িয়া ফেরিঘাটের বাইরে থেকে রিজার্ভ গাড়ি, টোটো, অটো এবং তার সাথে ম্যাজিক ভ্যান সবগুলোরই ব্যবস্থা পেয়ে যাবে। ফাইনালি পৌঁছে গিয়েছি আমি কিন্তু গঙ্গাসাগরে। গঙ্গাসাগর যে সাগরটা রয়েছে সেই সাগরের কাছে পৌঁছায়নি, দাঁড়িয়ে রয়েছে গঙ্গাসাগর বাস স্ট্যান্ডের একদম ঠিক সামনে। ব্যাক সাইডে যে বড় প্রবেশদ্বারটা দেখতে পাচ্ছ, গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে ঢোকার মুখে কিন্তু এই প্রবেশদ্বারটা চোখে পড়বে। আর আমার ঠিক হাতের ডান দিকে এখানে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ম্যাজিক ভ্যানগুলো। যারা ম্যাজিক ভ্যান ধরে আসবে তারা একদম মেন রোডের ওপরেই নামতে পারবে। আমি যেহেতু বাস ধরে এসেছি, ম্যাজিক ভ্যানের যে স্ট্যান্ডটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে কিন্তু বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের ভেতরেও বেশ কিন্তু দোকানপাট দেখলাম। তোমরা যারা কিছু খেতে চাইছো বাস স্ট্যান্ডের ভেতর থেকে কিন্তু খেয়ে নিতে পারো। এখানে রোডের ওপরেই দাঁড়িয়ে রয়েছে একদম লাইন দিয়ে কিন্তু টোটোগুলো। মাথা পিছু এখন 15 টাকা ভাড়া দিয়ে সোজা চলে যাব আমি ভারত সেবাশ্রম সংঘের দিকে। গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে গঙ্গাসাগর ভারত সেবাশ্রম সংঘের দূরত্ব 500 মিটারের মতো। চারিদিকে রাস্তার ভিউ তো অসাধারণ। তবে বন্ধুরা, গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে ভারত সেবাশ্রম সংঘের দূরত্ব কিন্তু খুব একটা বেশি নয়। তোমরা খুব সহজে পায়ে হেঁটেই চলে আসতে পারবে। আমি আর সৌরভ দুজনে ঠিক করেছিলাম পায়ে হেঁটেই আসবো, কিন্তু রিশুর ঘুম পেয়ে গিয়েছিল, ও ঘুমিয়েই পড়েছিল, যার কারণে আমাকে কিন্তু টোটোটা ঠিক করতে হয়েছিল। তবে তোমরা টোটো ধরেই আসো কিংবা হাঁটা পথেই আসো না কেন, আসার পথে রাস্তার দু সাইডে কিন্তু বিরাট মার্কেট চোখে পড়বে। বাস স্ট্যান্ড থেকে কয়েক মিনিটের দূরত্বেই আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে। ফাইনালি পৌঁছে গিয়েছি আমি কিন্তু ভারত সেবাশ্রম সংঘের একদম ঠিক ভেতরে। আচ্ছা, প্রবেশদ্বার দিয়ে ভেতরের দিকে এন্ট্রি করলে পরে হাতের বাঁ সাইডে তোমরা দেখতে পারবে কিন্তু অফিস ঘর। এইখানেই একজন দাদাভাই বসে থাকেন। তোমরা যদি কেউ রুম নিয়ে থাকতে চাও এখানে এসে সবার প্রথমে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আধার কার্ডটা তোমরা কিন্তু অবশ্যই সাথে ক্যারি করবে, কারণ আধার কার্ডের নাম্বারটা দেখেই কিন্তু এন্ট্রি করা হবে খাতাতে। তাছাড়াও শুধুমাত্র মেলার সময় বন্ধুরা এখানে কিন্তু ডরমেটারি রুমের ব্যবস্থা থাকে। সেই সময় ডরমেটারি রুমে থাকলে পরে মাথা পিছু 100 টাকা করে খরচা হবে। একদম কম খরচায় যদি তোমরা ভারত সেবাশ্রম সংঘের ভিতরে থাকতে চাও তাহলে কিন্তু 200 টাকারও রুম পেয়ে যাবে। তবে 200 টাকার যে রুমটা রয়েছে সেখানে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই, তোমাদের ব্যবহার করতে হবে কমন ওয়াশরুম। তাছাড়াও তোমরা বন্ধুরা টাকা একটু বেশি দিয়ে কিন্তু ভালো রুমেরও ব্যবস্থা পেয়ে যাবে। এদিকে সোজা তাকালে দেখতে পারবে খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ। মন্দির প্রাঙ্গণের সামনে বিশাল বড় এখানে কিন্তু মাঠ রয়েছে। আর আমি রুম নিয়ে নিয়েছি, আমাকে যে রুমটা দিয়েছে সেখানে যাওয়ার জন্য এদিকে রাস্তাটা ধরতে হবে। ভারত সেবাশ্রম সংঘে মোটামুটি অনেক ধরনের রুমের ব্যবস্থাই রয়েছে। কম দামি রুম একদম 200 টাকা থেকে শুরু হয়েছে, আর তোমরা চাইলে একটু বেশি টাকা খরচা করে ভালো রুমেরও কিন্তু সুযোগ সুবিধা পেয়ে যাবে। তবে
তোমরা যারা গঙ্গাসাগর ঘুরতে এসে শুধুমাত্র 200 টাকার রুমটা নিয়ে থাকতে চাইছো, তারা কিন্তু এসে সাথে সাথেই অফিস কাউন্টারে জানিয়ে দেবে যে আমরা 200 টাকার রুমটা নিতে চাই। ফুলের বাগান থেকে শুরু করে মাঠ প্রাঙ্গণ, মন্দির প্রাঙ্গণ, থাকার ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে যেন পরিপূর্ণ গঙ্গাসাগরের ভারত সেবাশ্রম সংঘ। মূলত 1917 সালে আচার্য শ্রীমৎ স্বামী প্রণমানন্দ মহারাজ দ্বারা এই মঠ কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। সারা বছরই গঙ্গাসাগরের পর্যটকদের ভিড় কিন্তু লেগেই থাকে এবং বেশিরভাগ মানুষজনই কিন্তু গঙ্গাসাগর ভ্রমণে আসলে পরে রাত কাটানোর ইচ্ছে থাকলে তারা কিন্তু ভারত সেবাশ্রম সংঘকেই বেছে নেয়। ভারত সেবাশ্রম সঙ্গে এমনি সময় মোটামুটি ভিড় থাকলে পরেও এখানে মকর সংক্রান্তিতে যে মেলাটা হয় গঙ্গাসাগরে, সেই মেলার সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। সেই সময় এখানে পুরো মাঠ প্রাঙ্গণ জুড়ে এবং ব্যাক সাইডে আরো একখানা বড় জায়গা রয়েছে, সেখানে টেন্টের ব্যবস্থা, ডোরমেটারি রুমের ব্যবস্থা সমস্ত কিছু ওপেন করে দেওয়া হয়। ভারত সেবাশ্রম সংঘ এমনই একটা বিশ্বস্ত জায়গা যার শাখা দেশের বিভিন্ন প্রান্তেই রয়েছে। আমাকে যেদিকে রুমটা দিয়েছে সেই দিকটা এত সুন্দর করে সাজানো গোছানো, একটু না দেখালেই নয়। দেখো কত বড় গার্ডেন এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে। এর আগের বছর আমি ভারত সেবাশ্রম সঙ্গেও কিন্তু গঙ্গাসাগর ভ্রমণে এসে নাইট স্টে করেছিলাম, আর আগের বার কিন্তু আমাকে এইদিকে রুমটা দিয়েছিল, তার ঠিক উল্টো দিকের রুমটা এবারে দিয়েছে। গঙ্গাসাগর ভ্রমণে এসে যদি তোমরা একদম বিশ্বস্ত জায়গায় থাকতে চাও কম টাকা খরচা করে, অবশ্যই তোমরা ভারত সেবাশ্রম সংঘ কিন্তু বেছে নিতে পারো। এই যে সামনের দিকে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি ধরে এখন উপরের দিকে চলে যাব। চলে এলাম আমি ফার্স্ট ফ্লোরে। আমাকে রুমটা কিন্তু ফার্স্ট ফ্লোরেই দিয়েছে। তাছাড়াও দেখো আমার যে রুমটা রয়েছে তার দু সাইডে কিন্তু প্রচুর রুমের ব্যবস্থা রয়েছে, এই দিকেও রয়েছে, আমার উল্টো দিকেও রয়েছে। আর আমার রুমটার ঠিক পাশ দিয়ে এরকম পরপর কিন্তু অনেকগুলো রুমের ব্যবস্থা রয়েছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বারান্দাতেই, বারান্দাই বলতে পারো। এখানে খুব সুন্দর কিন্তু দড়ি রয়েছে, যেখানে তোমরা ভেজা জামা কাপড় নাড়তে পারবে। আর এই বারান্দা ধরে সামনের দিকে এগিয়ে গেলে বন্ধুরা, ভারত সেবাশ্রম সংঘের ভেতরে থাকা যে সুন্দর মন্দির প্রাঙ্গণটা রয়েছে সেটাও দেখতে পারবে। বাড়ির কুচে কাচারা এখানে আসলে কিন্তু বেশ মজা করেই কাটাতে পারবে। নিচের দিকে বড় বাগান রয়েছে, সামনে বড় মাঠ রয়েছে, বেশ সুন্দরভাবে তাদের সময়টা কেটে যাবে। আমাকে রুমটা দিয়েছে কিন্তু 59 এ। রুমটা একটু দেখাবো। প্রথমেই বলতে হয় রুমটা কিন্তু পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। বড় একখানা বেড রয়েছে, নর্মাল বেড, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বেডশিট পাতা। আর এইদিকে দুখানা রয়েছে জানলার ব্যবস্থা, এইদিকেও রয়েছে, রুমের এই সাইডেও কিন্তু জানলার ব্যবস্থা রয়েছে। ছোট্ট একখানা টেবিল, সুইচ বোর্ড, লাইট, পাখা। আর এই সাইডে রয়েছে কিন্তু একটা ছোট্ট আলনার ব্যবস্থা। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ইন্ডিয়ান টয়লেটের ব্যবস্থা রয়েছে। কল, বালতি, মগ, জামা কাপড় ঝোলানোর জন্য রয়েছে কিন্তু হ্যাঙ্গার। যারা ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করতে কমফোর্টেবল, তোমরা অবশ্যই একটু এখানে যোগাযোগ করে নেবে, ওয়েস্টার্ন টয়লেটেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এইবারে তোমাদের বলি, আমি যে রুমটা নিয়েছি এই রুমটার কিন্তু ভাড়া পড়লো 500 টাকা। আর 500 টাকার যে রুমটা রয়েছে এটাতে কিন্তু অ্যাটাচ ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আর দাদার সাথে আমি কথা বললাম কন্ট্যাক্ট নাম্বারের জন্য। তোমরা তো দেখলে দাদা এখন ব্যস্ত রয়েছে, কারণ পরপর প্রচুর গেস্ট আসছে, তাদেরকে রুম দিচ্ছে। আমাকে কিন্তু দাদা বললো সময় করে অবশ্যই তোমাকে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। এবারে কন্ট্যাক্ট নাম্বার আমি পেয়ে গেলে তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেবো। এখন একটু আমি ফ্রেশ হব, তারপরে রেডি হয়ে আবারও তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আমি যে রুমটা নিয়েছিলাম সেই রুমের থেকে সামনের দিকে কিছুটা দূর এগিয়ে আসলে পরেই খুব সুন্দর বারান্দা থেকেই কিন্তু মন্দির প্রাঙ্গণটা দেখা যায়। তবে গঙ্গাসাগরে যেদিন এসেছিলাম সেদিন ভারত সেবাশ্রম সঙ্গে বিশেষ কিছু পুজোর আয়োজন করা হয়েছিল, তাই চারিদিকে খুব সুন্দর গান বাজনা হচ্ছিল। স্নান করে পুরো রেডি হয়ে গিয়েছি। তবে বন্ধুরা, বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তেমন কিছু খাওয়া হয়নি, গঙ্গাসাগরে এসেও কিন্তু তেমন কিছু খাইনি। একবারে দুপুরের খাবারটাই খেয়ে নেব। ভারত সেবাশ্রম সংঘ থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে উল্টো দিকে একদম রোডের ওপরে তোমরা কিন্তু বেশ অনেকগুলো খাবারের হোটেল দেখতে পারবে। এই সাইডেও রয়েছে, এখানেও একটা রয়েছে, কিন্তু এই দোকানটা আজকে দেখছি তাড়াতাড়ি বন্ধ হয়ে গেছে। ভারত সেবাশ্রম সংঘ থেকে বাইরের দিকে বেরিয়ে আসলে পরে একদম হাতের পাশে দেখো এখানে আরো একটা কিন্তু খাবারের হোটেল রয়েছে। অনেকগুলোই খাবারের হোটেল রয়েছে, এবারে তোমাদের যেখানে ভালো লাগবে সেখান থেকে কিন্তু তোমরা দুপুরের খাবার কিংবা রাতের খাবার খেয়ে নিতে পারো। এখানে বসে এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নেব।
দুপুরের খাবারে রয়েছে সাদা ভাত, কাঁচা পেঁয়াজ, লেবু, এখানে রয়েছে বাটিতে ডাল, সোয়াবিন, আলু এবং ফুলকপি দিয়ে একটা তরকারি, এখানে কিন্তু সমস্ত সবজি দিয়ে একটা মিক্স ভেজ তরকারি তৈরি করা হয়েছে। সব খাবারগুলোই পুরো গরম গরম রয়েছে। আর এই প্লেটটার দাম পড়লো কিন্তু 50 টাকা। এটা নিরামিষ প্লেট রয়েছে বন্ধুরা, তোমরা যারা ভাবছো আমিষ খাবে মানে মাছও কিন্তু পেয়ে যাবে। রুই মাছ নিলে পরে পুরো প্লেটের দাম পড়বে কিন্তু 80 টাকা। পেট ভরে তোমরা কিন্তু এখানে বসে খাবার দাবার খেতে পারো, কোনো রকম সমস্যা হবে না। খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। সবার প্রথমেই বলবো, অনেকেই হয়তো ব্যতিব্যস্ত হয়ে পড়েছো যে এখনো পর্যন্ত ভারত সেবাশ্রম সংঘের কন্ট্যাক্ট নাম্বারটা কেন দিলাম না। আসলে আমি যখন বাইরে বেরিয়ে আসছিলাম তখন কিন্তু অফিস কাউন্টারে গিয়ে দাদার সাথে কথা বললাম। তখন দাদা বলল, আমি এখন একটু ব্যস্ত রয়েছি, তোমরা বাইরে থেকে ঘুরে আসো, কাল যখন তোমরা চেক আউট করবে তখন অবশ্যই তোমাদেরকে এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তাই আমি কিন্তু সোজা খাবার খেতেই চলে এসেছিলাম। আর এই দিকে কিন্তু বন্ধুরা খাবারগুলো বেশ ভালোই ছিল। এর আগেও গঙ্গাসাগরে এসে আমি আশেপাশের দোকান থেকে খাবার খেয়েছিলাম, তবে সেখান থেকে তুলনামূলক এই দোকানের খাবারটা কিন্তু আমার ভালোই লেগেছে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা আমি ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে হাঁটা পথে চলে এসেছি কিন্তু কপিলমুনি আশ্রমের একদম ঠিক সামনে। মন্দির প্রাঙ্গণ তো দেখাবো, মন্দির প্রাঙ্গণে যাওয়ার আগে সবার প্রথমে কিন্তু রাস্তা দু সাইডে চোখে পড়বে এরকম ছোট্ট ছোট্ট ঘরগুলো। দেখো প্রচুর, এই সাইডেও যেমন রয়েছে, আমার ঠিক হাতের বাঁ সাইডেও কিন্তু লাইন দিয়ে প্রচুর ঘর রয়েছে। এই ঘরগুলোতে কিন্তু আসলে নাগা সাধুরা বসে থাকেন। ভিডিও করার সময় বন্ধুরা অনেক রকম গাইডলাইন রয়েছে, সেগুলো আমাকে মেনেই চলতে হয়, যার কারণে কাছে গিয়ে দেখাচ্ছি না, দূর থেকে দেখিয়ে দিলাম। তবে আমি যতবার গঙ্গাসাগরে আসি আমি কিন্তু এখানে এসে নাগা সাধুদের একটু হলেও আশীর্বাদ নিয়ে যাই। আর তোমরা চাইলে পরে কিন্তু ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে মন্দির প্রাঙ্গণের কাছে আসার জন্য টোটোরও ব্যবস্থা পেয়ে যাবে। সৌরভ বলল দুপুরের খাওয়া দাওয়ার কমপ্লিট করেছি, চলো হাঁটা পথে চলে আসি, এবারে সোজা মন্দিরের দিকেই এগিয়ে যাব। তবে আমি তোমাদের পার্সোনালি বলবো, ভারত সেবাশ্রম সংঘ থেকে পায়ে হেঁটে অনায়াসেই তোমরা কপিলমুনি মন্দির প্রাঙ্গণে চলে আসতে পারবে। টোটোতে আসার কোনো রকম প্রয়োজনই পড়বে না। আচ্ছা, অনেকেই হয়তো জানো গঙ্গাসাগরে আশেপাশে ঘুরে দেখার মতো সাইট সিন রয়েছে। তবে তোমরা যারা মেলার সময় আসতে চাইছো তখন কিন্তু কোনো রকম ভাবেই তোমরা টোটো রিজার্ভ করে সাইট সিনগুলো ঘুরতে পারবে না, কারণ তখন সেই সময় কিন্তু গাড়ি ঘোড়া পুরোপুরিভাবেই বন্ধ থাকে। মেলা বাদ দিয়ে অন্য সময় আসলে পরে মন্দির প্রাঙ্গণের সামনে প্রচুর টোটো পেয়ে যাবে, নয়তো ভারত সেবাশ্রম সংঘের বাইরে প্রচুর টোটো পেয়ে যাবে। তাদের সাথে কথা বলে সাইট সিনগুলো তোমরা ঘুরে দেখে নিতে পারো। কপিলমুনি মন্দির প্রাঙ্গণের সামনেই কিন্তু এরকম সুন্দর সুন্দর বেশ কিছু স্ট্যাচু রয়েছে, যেগুলো দেখলে পরে দারুণ সুন্দর লাগবে, মন মুগ্ধ করতে অবশ্যই বাধ্য করবে। মন্দির প্রাঙ্গণে এসে যদি তোমরা কেউ পুজো দিতে চাও তাহলে ডালাগুলো কোথা থেকে কিনবে এটাই ভাবছো। ব্যাক সাইডে দেখা যাচ্ছে কপিলমুনির আশ্রম বা কপিলমুনি দেবের যে মন্দির প্রাঙ্গণটা রয়েছে সেই মন্দির প্রাঙ্গণ। মন্দিরের ঠিক উল্টো দিকে একটা রাস্তা সোজা চলে যাচ্ছে, সেই রাস্তা ধরে 2-4 পা সামনের দিকে এগিয়ে আসতে হবে। এগিয়ে আসলে পরেই দেখো এখানে কিন্তু লাইন দিয়ে প্রচুর বড় বড় কিন্তু রয়েছে কাউন্টার, যেখানে একদম গেটের সামনে লেখা রয়েছে গেট নাম্বার 1, গেট নাম্বার 2। এর ভেতরেই কিন্তু ছোট ছোট অনেকগুলো স্টল রয়েছে বা ডালা বিক্রয় কেন্দ্র রয়েছে, যেখান থেকে পুজো দেওয়ার জন্য তোমরা ডালা কিনে নিতে পারো। আর এইবারে দেখাবো মন্দিরের ঠিক সেই রাস্তাটা, মানে সোজা রাস্তাটা ধরে যদি তোমরা একদম সোজা চলে যাও তাহলে খুব সহজে কিন্তু হাঁটা পথেও পৌঁছাতে পারবে সাগরের কাছে। এবারে আমি ডালা বিক্রয় কেন্দ্রের কাছে যাব, গিয়ে দেখবো ডালা কত টাকা করে বিক্রি করা হচ্ছে। প্রথমে ভেবেছিলাম এখানে শুধুমাত্র ডালাটাই বিক্রি করা হচ্ছে, এসে দেখলাম বিরাট বড় মার্কেট। তোমরা চাইলে ঘুরে দেখে নিতে পারো, বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল। আর তোমরা যারা পুজো দিতে চাইছো মিনিমাম 30 টাকা থেকে তোমরা কিন্তু প্রসাদ কিনে নিতে পারবে। তারপরে 50 টাকা, 100 টাকা নিজেদের মতো বেশি টাকা দিয়ে ডালাও সাজিয়ে নিতে পারো। মন্দির প্রাঙ্গণের একদম ঠিক পাশেই কিন্তু রয়েছে পবিত্র কপিলমুনি সরোবর, যেখানে এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই যে ব্যাক সাইডে দেখা যাচ্ছে মন্দির প্রাঙ্গণ, মন্দিরের একদম ঠিক পাশেই ছোট্ট একখানা কিন্তু বাঁধানো পুকুর, চারিদিকে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে। আর এইখানে বাঁধানো পুকুরের ঠিক মাঝখানে কিন্তু খুব সুন্দর গঙ্গা মায়ের একখানা মূর্তি রয়েছে, যেটা দেখলে মনমুগ্ধ হয়ে যাবে। আর এইখানে আসলে পরে আরো একটা জিনিস দেখলে পরে ভীষণ মজা লাগবে। দেখো মাছগুলো দেখো, প্রচুর মাছ রয়েছে, মাছ একদম গিজগিজ করছে, দেখো কত মাছ এইখানে। আচ্ছা আরেকটা কথা বলি, এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাগুলো 5 টাকা দিয়ে খাবার বিক্রি করছে, তোমরা চাইলে পরে সেই খাবারগুলো কিনে মাছকে খাওয়াতেও পারো। পুকুর পাড়টা দারুণ সুন্দর করে বাঁধানো, চারিদিকে প্রচুর বসার ব্যবস্থা রয়েছে। তবে আমি সিঁড়িতেই বসে পড়লাম।
পরন্ত বিকেল বলা যাবে না, কারণ ঠান্ডার আমেজটা চারিদিকেই পড়েছে। আর এই সময় দারুণ সুন্দরভাবে সূর্যের আলোটা আমার গায়ে এসে পড়েছে, তাই এখানে বসে সুন্দর একটা সময় কাটিয়ে নিলাম। চারিদিকে দেখো গাছগুলোর যে রেখাগুলো রয়েছে জলের মধ্যে পড়েছে, কি অপূর্ব লাগছে দেখতে। কপিলমুনি মন্দির প্রাঙ্গণে ঠিক একপাশে যেমন রয়েছে পবিত্র কপিলমুনি সরোবর, যেটা তোমাদেরকে আমি দেখালাম, তেমনি কিন্তু বন্ধুরা কপিলমুনি মন্দির প্রাঙ্গণের আরো একটা পাশে রয়েছে বিশাল বড় নাট মন্দির। এইদিকে কিন্তু নাট মন্দিরটা, এখানেও কিন্তু প্রচুর মানুষজন বসে থাকে। যারা একদিনের ছুটিতে ঘুরতে আসে তারা কিন্তু এই নাট মন্দিরের ভেতরে বসে বিশ্রামও নেয়। নাট মন্দিরের সামনে লাইন দিয়ে প্রচুর খাবারের কিন্তু দোকান বসেছে, ছোট ছোট খাবারের স্টল। তোমরা চাইলে পরে এখান থেকেও কিন্তু অনেক কিছু খেয়ে নিতে পারো। তাছাড়াও এখন এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণের গেটটা বন্ধ রয়েছে, তাই আর সময় নষ্ট করব না, এখানে দাঁড়িয়েও থাকবো না, সোজা হাঁটা পথে রওনা দেবো আমি কিন্তু সাগরের যে স্নানের ঘাটটা রয়েছে সেইখানে গিয়ে দেখবো, সেখানে আমরা গিয়ে কেমন ভিউ দেখতে পাই। আচ্ছা, আরো একখানা জিনিস দেখাবো। এই যে নাট মন্দিরটা রয়েছে, নাট মন্দিরের ঠিক পাশেই না বেশ অনেকটা বড় কিন্তু তুলসী মঞ্চ রয়েছে। তোমরা অবশ্যই এগুলো কিন্তু ঘুরে দেখবে। হিন্দু ধর্মের পবিত্র এবং পূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে থেকে কপিলমুনির মন্দির প্রাঙ্গণ কিন্তু অন্যতম একটি, যেখানে মনে করা হয় ঋষি কপিলমুনি স্বয়ং তপস্যা করেছিলেন। প্রতি বছর গঙ্গাসাগরে মকর সংক্রান্তির সময় যে বিশাল মেলা হয়ে থাকে, সেই মেলা কিন্তু কপিলমুনি মেলা নামে অনুষ্ঠিত হয়ে থাকে। কম বেশি এই প্রবাদটি আমরা সকলেই জানি, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। তবে কপিলমুনিকে ভগবান বিষ্ণুর এক রূপ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জনশ্রুতি এটাও রয়েছে যে কপিলমুনি নাকি ঠিক এই স্থানেই রাজা সাগরের 60,000 পুত্রকে ভস্ম করেছিলেন। তবে যেই সময় আমরা মন্দির প্রাঙ্গণে ছিলাম, কপিলমুনি দেবকে ভোগ চড়ানোর জন্য কিছুক্ষণের জন্য মন্দিরের গেট বন্ধ রাখা হয়েছিল। চলে এলাম আমি কিন্তু সাগরের স্নানের ঘাটে। সাগরের 1 নাম্বার স্নানের ঘাটে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। মন্দিরের ঠিক উল্টো দিকের রাস্তাটা যেটা সোজা চলে যাচ্ছে আমি তোমাদের দেখালাম, যেটা স্নানের ঘাটে গিয়ে তোমরা পৌঁছাবে। তবে এখন এই মুহূর্তে কিছু একটা কাজ হচ্ছে বলে সেখানকার স্নানের ঘাটটা বন্ধ। তোমাদের যাদের চিনতে কোনো রকম সমস্যা হবে যে তোমরা 1 নাম্বার স্নানের ঘাটটা চিনতে পারছো না, মন্দির প্রাঙ্গণের সামনে থেকে মাথা পিছু 20 টাকা ভাড়া দিয়ে টোটো ধরে তোমরা এখানে চলে আসতে পারো। আর আমি কিন্তু হাঁটা পথেই এসেছি। চিনতে যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তোমরা চাইলে পরে লোকাল মানুষদের কাছে জিজ্ঞেস করবে, তাদের কাছে জিজ্ঞেস করে খুব সহজে হাঁটা পথে তোমরাও পৌঁছাতে পারো। আচ্ছা, এখানে আসলে পরে খুব সুন্দরভাবে কিন্তু দু সাইডেই ওখানে রয়েছে বড় বড় গঙ্গা মায়ের মূর্তি, অনেকেই এসে কিন্তু পুজো দিচ্ছে। এখানেও বেশ অনেক দোকানপাট বসেছে, এবং তোমরা যারা কোনো স্পেশাল পুজো করাতে চাইছো, পুরোহিত রয়েছে, তাদের সাথে কথা বলে সেই সব পুজোগুলো করাতে পারো। পূর্ণ জলে অনেকেই কিন্তু স্নান করছে। কিন্তু একটা জিনিস আমি তোমাদের দেখাবো, এইদিকে সূর্যের আলোটা একদম জলের ওপরে পড়েছে, এত সুন্দর জলের রংটা চিকচিক চিকচিক করছে, অসাধারণ লাগছে দেখতে। কথিত আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই পূর্ণ জলে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর প্রচুর মানুষেরা কিন্তু সারা বছরই এখানে আসে পূর্ণ মাটিতে পা রেখেই পূর্ণ জলে স্নান করতে, যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। এখন আমি কিন্তু সেই পূর্ণ জলেই দাঁড়িয়ে রয়েছি। তবে বন্ধুরা, সংক্রান্তির সময় কিন্তু এখানে সব থেকে বড় গঙ্গাসাগরে যে মেলাটা হয় সেই মেলাটা হবে। এখন যেই পরিমাণে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিছুই না, এর থেকে 4 ডবল কিন্তু মানুষের ভিড় এখানে হয়ে যাবে। সাগরে স্নানের ঘাটে বেশ অনেকক্ষণ ধরেই ছিলাম, খুব সুন্দর একটা কিন্তু সময় কাটালাম। শীতের আমেজ তো চারিদিকেই পড়ে গিয়েছে, এখানেও কিন্তু ভালো ঠান্ডা, মানে বেলা পড়ার সাথে সাথে দেখছি চারিদিকে কিন্তু কুয়াশা পড়ে গেছে। এতক্ষণ তো বেশ প্রচুর মানুষজন ছিল, এখন মানুষজনও কমতে শুরু করে দিয়েছে। আর যতগুলো দোকানপাট বসেছিল
সাগরের পাড়ে মোটামুটি সব দোকানই কিন্তু বন্ধ হয়ে গেছে। আমি অল্প জলে নেমে একটু মজা করেছি আর এই পূর্ণ জল মাথায় ছিটিয়েছি। তোমরা যারা ভাবছো স্নান করবে, বিশেষ করে মহিলাদের জন্য বলছি, সাগরের এই পাড়ে কিন্তু খুব সুন্দর জামা কাপড় ছাড়ার ব্যবস্থা রয়েছে, সেখানে তোমরা জামা কাপড় ছেড়ে দিতে পারবে। একটা জিনিস ভীষণ ফানি লাগলো, দেখো এতক্ষণে ছোট ছোট নৌকোগুলো কিন্তু জলে মাছ ধরার জন্য গিয়েছিল, আর জল থেকে যখন তুলে নিয়ে যাওয়া হচ্ছে কত সুন্দর দেখো নিচে চাকা লাগানো রয়েছে, চাকার মাধ্যমে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বিষয়টা দেখে কিন্তু ভীষণ ফানি লাগলো। এখানে আর বেশিক্ষণ থাকবো না, একটা জিনিস অবশ্যই দেখাবো। আমি জলে নামতে ভয় পাই, কিন্তু আমার ছেলের অবস্থা দেখো, বাড়ি থেকেই ওকে যখন এনেছিলাম সর্দি কাশি নিয়েই ও এসছে, এখানে এসে নিজের মতো করে মজা করছে, জল ঘেটেছে। এখানে দেখো বড় একটা গর্ত করেছে, যেখানে জলটা বেরোচ্ছে সেই জলের মধ্যে লাফাচ্ছে, মজা করছে। ওকে যে কিভাবে এখান থেকে টেনে নিয়ে যাব শুধু আমিই জানি। বারবার করেই বলছি এখান থেকে যেতে, ও বলছে যাবো না, একটু দেখো কি করে। রিশু চলো। এইমাত্র আমি যে তোমাদেরকে ছোট্ট নৌকাটা দেখালাম, সেই নৌকা করেই দাদারা কিন্তু মাছ ধরে এনেছে। দূর থেকেই দেখতে পারছিলাম যে জাল থেকে মাছগুলো ছাড়াচ্ছে, তাই হাঁটতে হাঁটতে কাছেই চলে এলাম। ব্যাপারটা বেশ দারুণ লাগলো, মাছগুলোও দেখে গেলাম আর এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করে তোমাদের সামনে তুলে ধরলাম। তবে এখানকার বেশ কিছু মানুষজনদের জীবন জীবিকা নির্বাহ করে এই মাছগুলো বিক্রি করে। সাগরে স্নানের ঘাটের সামনে খুব সুন্দর ছোট্ট একখানা মার্কেট এরিয়া রয়েছে, যেখানে এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। দেখো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি দু সাইডেই কিন্তু পরপর অনেকগুলো দোকান রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, সাজগোজের জিনিস তো রয়েছে, তাছাড়াও কিন্তু শাখা রয়েছে, শঙ্খ রয়েছে, তাছাড়াও এখানে খুব সুন্দর সুন্দর ছোট বড় শিবলিঙ্গ রয়েছে। এবারে তোমাদের যদি কিছু পছন্দ হয়ে থাকে এখান থেকে অবশ্যই দরদাম করে কিনে নিতে পারো। তাছাড়াও এদিকে কিন্তু চা, কফি, বিস্কুট, তাছাড়াও শুকনো খাবার দাবার এইগুলোও বিক্রি হচ্ছে। এই মার্কেট এরিয়াতে তোমরা চাইলে কিন্তু 10 টাকা থেকে শুরু করে 500 টাকারও জিনিস পেয়ে যাবে। তবে যেটাই কেনো না কেন একটু দরদাম করে কিনবে। আর এই দোকানটাতে না বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছিল, সেটা জুয়েলারি বলো, ঠাকুর বলো, ঠাকুরের ফটো ফ্রেম থেকে শুরু করে শিবলিঙ্গ, প্রদীপ, অনেক কিছু, যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল। ভেবেছিলাম মার্কেট এরিয়াটা একটু বেশিক্ষণ ধরে ঘুরে দেখবো, কিন্তু এদিকে সন্ধেও নেমে আসছে, মন্দির প্রাঙ্গণের দিকে যেতে হবে, তাই ওই দিকেই রওনা দিয়েছিলাম। সাগরে স্নানের ঘাট থেকে হাঁটা পথে চলে এলাম আবারও কপিলমুনি মন্দির প্রাঙ্গণের একদম ঠিক সামনে। দিনের বেলার ভিউটা একটু তুলে ধরেছিলাম, দিনের বেলাও তো মন্দির প্রাঙ্গণ দেখতে বেশ ভালো লাগছিল। তবে বন্ধুরা সন্ধ্যেবেলা চারিদিকে আলো জ্বলে উঠেছে, মন্দির প্রাঙ্গণের সামনে যে ছোট ছোট দোকানগুলো ছিল সেই দোকানগুলোতেও আলো জ্বলে উঠেছে। দেখতে কিন্তু এখন মন্দির প্রাঙ্গণটা বেশ সুন্দর লাগছে। প্রত্যেকবারই চেষ্টা করি গঙ্গাসাগরে আসলে পরে সন্ধ্যেবেলাতে মন্দির প্রাঙ্গণে ভিজিট করার, কারণ বন্ধুরা সন্ধ্যেবেলা কপিলমুনি মন্দির প্রাঙ্গণের ভেতরে ভীষণ সুন্দর কিন্তু সন্ধ্যে আরতি হয়। প্রত্যেকবার যেহেতু দেখি তাই এইবারও তার অন্যথা হয়নি, মন্দির প্রাঙ্গণের ভেতরে যাব, বসে খুব সুন্দরভাবে কিন্তু সন্ধ্যে আরতি দেখব। এবং আমি যে সন্ধ্যে আরতি দর্শন করব সেটা কিন্তু ছোট্ট করে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, যাতে তোমরাও বাড়িতে বসে সন্ধ্যে আরতি দর্শন করতে পারো। কপিলমুনি মন্দির প্রাঙ্গণে ঋষি কপিলমুনি দেবের মূর্তি ছাড়াও কিন্তু আরো অনেকগুলো দেবতাদের বিগ্রহ রয়েছে। তোমরা পুরো মন্দিরটা ঘুরে দেখবে, বিগ্রহগুলো দর্শন করবে, খুব ভালো লাগবে। সকালবেলা সন্ধেবেলা এখানে কিন্তু সারাদিনই খুব সুন্দরভাবেই পুজো হয়। তোমরা চাইলে পুজো দিতে পারো ডালা কিনে। আর এখানে পুরোহিত মশাইরা কিন্তু ভীষণ সুন্দর করে পুজো করিয়ে দেয়। তার থেকে বড় কথা, তোমাদের প্রত্যেকের হাতেই কিন্তু প্রসাদ দেবে, যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল।
মন্দির প্রাঙ্গণের সামনে লাইন দিয়ে ফুচকার গাড়ি, আর এই ফুচকা দেখে ছেলে বারবার করেই বায়না করছে, মা গোলগাপ্পে খাবো। তাই ওর কথা রাখার জন্য এখানে কিন্তু আমি ফুচকা খেতে দাঁড়িয়ে পড়েছি। 10 টাকার 5টা করে ফুচকা দেওয়া হচ্ছে, বাটিতে ফুচকা রয়েছে, খেয়ে টেস্ট করবো কেমন হয়েছে খেতে। একদম স্ট্রিক্টলি ভাবে ফুচকা খাওয়া বারণ থাকলে পরেও যেখানেই যাই সেখানকার ফুচকা একবার হলেও ট্রাই করি, কারণ আমি হলাম ফুচকা লাভার। এখন তো দেখছি আমার থেকে বেশি আমার ছেলে ফুচকা লাভার হয়ে যাচ্ছে। ওর বায়নাতেই অবশ্য ফুচকা খেতে দাঁড়িয়েছিলাম। তবে দাদা ভীষণ সুন্দর করে কিন্তু ফুচকা বানিয়ে খাওয়াচ্ছিল। আমি যেইভাবে বলছিলাম সেইভাবেই কিন্তু বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছিল। এত সুন্দর, এত টেস্টি ছিল ফুচকাটা, এবং জলটাও কিন্তু একটু অন্য রকমের ছিল, তাই খেতে আরো সুন্দর লাগছিল। প্রত্যেক দিনই মন্দির প্রাঙ্গণের সামনে এই দাদা কিন্তু ফুচকার গাড়ি নিয়ে বসে, তবে শুধুমাত্র মেলার সময় যে জায়গাতে মেলা বসে সেখানেই ফুচকা স্টলটা বসে, যেহেতু মন্দির প্রাঙ্গণের সামনেটা পুরোটাই ক্লিয়ার করে দিতে বলে। কপিলমুনি মন্দির প্রাঙ্গণ থেকে সোজা কিন্তু হাঁটা পথে আমি আর সৌরভ গল্প করতে করতে চলে এলাম ভারত সেবাশ্রম সংঘে। বন্ধুরা, সন্ধেবেলা কিন্তু সন্ধে আরতি কপিলমুনি মন্দির প্রাঙ্গণে দেখার পরে অবশ্যই তোমরা ভারত সেবাশ্রম সংঘে যারা আছো তারা কিন্তু এখানে চলে আসবে, কারণ সকালবেলা সন্ধেবেলা একদম টাইম ধরে কিন্তু খুব সুন্দর করে এখানেও সন্ধে আরতি এবং পুজো হয়, যেটা দেখতে তোমরা একদম মিস করবে না। তাই আমি সোজা কিন্তু ফুচকা খেয়েই চলে এলাম একদম ভারত সেবাশ্রম সংঘের কাছে। খুব সুন্দর মন্দির প্রাঙ্গণে গান হচ্ছে, পুজো হচ্ছে, বসে এখন কিন্তু এখানে কিছুক্ষণ সময় কাটাবো। সামনের দিকে দেখছি এখানে যারা যারা আছে তাদের কুচে কাচারা কিন্তু খেলা করছে, এখানে রিশু একটু সময় কাটাতে পারবে, এদিকে আমিও বসে মন্দির প্রাঙ্গণে পুজোটাও দেখতে পারবো। চলে এলাম রাতের খাবার খেতে। দুপুরবেলা যেই হোটেলে বসে দুপুরের খাবার খেয়েছিলাম সেই হোটেলেই কিন্তু রাতের খাবারটা খাচ্ছি।
রাতের খাবারে রয়েছে কিন্তু সাদা ভাত, কাঁচা পেঁয়াজ, এখানে রয়েছে বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা, বাটিতে আছে ডাল। একদম নিরামিষ খাবার, দাম পড়লো কিন্তু 50 টাকা। তোমরা এখানে আসলে পরে পেট ভরে মাত্র 50 টাকা খরচা করে কিন্তু রাতের খাবারও খেয়ে নিতে পারো। খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। তোমরা তো দেখেছিলে দিনের বেলাতে 2 রকমের সবজি দিয়েছিল, তবে দিনের বেলাতে 2 রকমের সবজি থাকলে পরেও শুধুমাত্র রাতের বেলা কিন্তু 1 রকমের সবজি থাকে। আর যেটা বলাই হয়নি, সকালবেলা এবং রাত্রেবেলা আমাদেরকে কিন্তু 2 বেলাতেই খাবারের শেষে দিয়েছিল চাটনি, মানে শেষ পাতে তোমরা চাটনিটাও পাবে। যেহেতু আমি চাটনিটা আগে নিইনি তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তোমরা চাইলে পরে একদম স্বল্প টাকার বিনিময়ে একটা কুপন কেটে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ থেকেও রাতের খাবারটা খেয়ে নিতে পারো। সেখানেও কিন্তু রাতের খাবারের ব্যবস্থা রয়েছে। এবারে তোমাদের যেখানে ভালো লাগবে সেখান থেকে রাতের খাবার কমপ্লিট করতে পারো। গুড মর্নিং বন্ধুরা, নেক্সট ডে সকাল সকাল পুরো রেডি হয়ে গিয়েছি। ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 8টা। রুম থেকে বেরিয়ে সবার প্রথমে আমি ভারত সেবাশ্রম সংঘের যে অফিস কাউন্টার রয়েছে সেখানে যে দাদা বসে থাকেন সেই দাদার সাথে কথা বললাম। আর ভারত সেবাশ্রম সংঘের যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে সেটা আমি নিয়ে নিয়েছি, ভিডিও স্ক্রিনে দেওয়া রইলো। তোমাদের প্রয়োজন হলে পরে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আরো কিছু তথ্য জেনে নিতে পারো। আচ্ছা, অনেকেই হয়তো এবারে বলতে পারো যে ফোন তুলছে না, আসলে চারিদিক থেকেই কিন্তু সকলেই ফোন করে, দাদারাও তাই একটু ব্যস্ত থাকে। আর তোমরা যদি এখানে আসো, স্পটে যদি এসে রুম বুক করো, রুম খালি থাকলে পরে অবশ্যই কিন্তু রুম পেয়ে যাবে। আমি যেরকম আগে থেকে কিন্তু কোনো রকম রুম বুক করে আসিনি, আমি এখানে এসেছি, রুম খালি ছিল, রুম পেয়ে গিয়েছি। আর এখন আমি ভারত সেবাশ্রম সংঘ থেকে কালকে যেইভাবে আমি গঙ্গাসাগরে পৌঁছেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে পরে লাইক করে দিতে পারো। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। আর যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ, তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।